দেখো তো সরস্বতী, বাবার আমলের এই দেওয়ালটা কেমন ফেটে যাচ্ছে দিন দিন। মন খারাপ হয়ে যায় তাকালে বারবার। আর ওই টিনের চালটাও দেখো, দুটো জায়গায় ফুটো হয়ে গেছে। সে তো দেখছি গো, কিন্তু হাতে তো একটাও পয়সা নেই যে সারাবো। এই নিয়েই তো চিন্তা রাত দিন। আর বর্ষা তো এসেই পড়লো প্রায়। আকাশের যা রং দেখছি আজ সকাল থেকে। ভয় তো আমারও হচ্ছে, কিন্তু কি করব বলো তো। হাত পা তো বাঁধা টাকার অভাবে। এভাবে বসে থেকেও তো কোনো লাভ নেই, তবু মন মানে না। বাবা, সুবীর ঠাকুরপো আজও ফোন করেনি। এই যে মাসখানেক হয়ে গেল, একটাও ফোন নেই ওর কাছ থেকে। বাড়ির এই অবস্থা, আর ওর একটা খোঁজও নেয় না। ছেলেটা শহরে গিয়ে কাজে ব্যস্ত থাকে হয়তো। ওকে নিয়ে অত ভেবো না মা, ও ভালো আছে নিশ্চয়ই। ছেলেটা কেমন চুপচাপ হয়ে গেছে আজকাল। আগে তো এমন ছিল না। কি হয়েছে কে জানে, মাঝে মাঝে ভয় লাগে। কি আর হবে মা, শহরে গিয়ে হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত আছে। আমাদের কথা আর মনে নেই বোধহয়। এত ব্যস্ত হয়ে যায় মানুষ শহরে গেলে। মেঘটা কেমন কালো হয়ে আসছে দেখেছো? আজ রাতে বোধহয় বৃষ্টি নামবে গো। এই মনটা খুব কু ডাকছে আমার। ওপরওয়ালা জানেন এবারের বর্ষায় বাড়ির কপালে কি লিখে রেখেছেন। চলুন, ঘরের ভেতরের জিনিসপত্র একটু উঁচু জায়গায় সরিয়ে রাখি। যদি জল ঢোকে আজ রাতে, এই চালের বস্তাটা একটু উঁচুতে রাখি। ঠিক বলেছ মায়া, গতবার ভিজে সব নষ্ট হয়ে গিয়েছিল। ওই বাক্সটাও একটু সরিয়ে রাখো তো এখান থেকে। হ্যাঁ মা, এই তো তুলে দিচ্ছি। কাপড় চোপড়গুলোও একটু তুলে রাখতে হবে মনে হচ্ছে। এসব করেও কি লাভ হবে বলো তো। সত্যি যদি বড় ঝড় আসে তাহলে তো সবকিছুই ভেসে যাবে। এত করেও কি হবে জানি না। যতটুকু বাঁচানো যায় অতটুকুই বাঁচাও। হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, যা হবার তাই হবে। ঠিক বলেছ, চলো আমিও হাত লাগাই। বসে বসে শুধু আফসোস করে তো লাভ নেই কিছু। শরীরে যতটুকু শক্তি আছে ব্যবহার করি এখনই। বাবা আপনি বসুন, আমরা করে নিচ্ছি। আপনার শরীরে এত ধকল সহ্য হবে না। আপনি বরং একটু ভরসা রাখুন, সব ঠিক হবে। ও মা, এ তো জল পড়া শুরু হয়ে গেল। বালতি আনি তাড়াতাড়ি, না হলে সব ভিজে যাবে। এবে কি আর বলবো বলো। মানে এই একই জায়গা দিয়ে গত বছরও জল পড়েছিল, এবারও দেখছি আরও বেড়েছে ফুটোটা। খুব খারাপ অবস্থা হয়ে গেছে। হাতে তো একটা টাকাও নেই যে ছাদ সারাবো। জানি গো, প্রতি বছর তো একই সমস্যা। আর একটা বালতি এনে রাখতে হবে, সেখানেও তো জল চুইয়ে পড়ছে দেখছি। আজ রাতটা যে কিভাবে কাটবে কে জানে। এই বাড়িটা আমার বাবার হাতে করারে বিধান। চোখের সামনে ভেঙে পড়তে দেখেও কিছু করতে পারছি না। এর চেয়েও কষ্টের আর কি আছে বলতো আমাকে। বাবা, তুমি এত মন খারাপ করো না। কিছু একটা উপায় নিশ্চয়ই বেরোবে সামনে। এত রাতে এসব ভেবো না, শরীর খারাপ করবে। উপায় বেরোবে বললেই তো আর উপায় বেরোবে না বাবা। টাকা ছাড়া কোনো কাজই এগোয় না এই দুনিয়ায়। সারা রাত এভাবে বালতি বদলাতে হবে মনে হচ্ছে। আপনি একটু শুয়ে পড়ুন বাবা, আমি আর বিধান সব সামলে নেব বালতিগুলো। আপনার শরীরটা তো এমনিতেও ঠিক নেই, আপনার বিশ্রাম দরকার। না মা, আমার চোখেও ঘুম নেই আজকে। এ বাড়ির প্রতিটা ফোঁটা জলই যেন আমার বুকে গিয়ে পড়ছে। বসেই থাকি আজকে রাতটা। তোমার ভাই তো শহরে গিয়ে আমাদের একদম ভুলেই গেছে বিধান। মাস মাইনে পায়, অথচ বাড়ির এই অবস্থা দেখে একটাও টাকা পাঠায় না, ফোনও করে না। ওকে নিয়ে কি আর কথা বলো মায়া। ও যা করে করুক, আমাদের কি। হয়তো ওরও নিজের অসুবিধে আছে। আরে অসুবিধা থাকলে তো অন্তত ফোন করে জানাতো। এভাবে চুপ করে থাকার মানে কি বলতো? রোজ চোখের সামনে এভাবে জল চুয়ে পড়তে দেখি, আরও শহরে বসে আরাম করছে। ছোটবেলা থেকে সুবীরের সাথে এত ভাব ছিল আমার। আজকে ওর নীরবতাটাই যেন সব থেকে বেশি কষ্ট দিচ্ছে আমাকে। কি ভাবছো এত? আমি কি কিছু ভুল বললাম? না, ভুল বলনি, কিন্তু এভাবে বারবার বলে কি লাভ বলো তো। মনটা আরও খারাপ হয়ে যায় শুধু শুধু। থাক ওসব কথা, অন্য কিছু নিয়ে কথা বলি বরং। ঠিক আছে, আমি আর বলবো না। এসো সবজিটা কেটে ফেলি, রান্না চড়াতে হবে, এখনই বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, বসে থেকে এসব ভেবে লাভ নেই, যা হবার হবে। এই যে দাদা, পুরো ছাদ ছাড়তে হলে অন্তত 15,000 টাকার মালপত্র লাগবে।
তার সাথে মিস্ত্রির খরচ তো আলাদা। আমিও তো ব্যবসা করি দাদা, ধারই তো দিতে পারবো না। এত টাকা এত টাকা আমি কোথায় পাবো বলুন তো এই মুহূর্তে? নগদ টাকা তো এখন হাতে নেই আমার। দাদা একটা কথা বলি, নগদ টাকা দিলে আমি সাধ্যমতো একটু কম দামই দেবো আপনাকে, চিন্তা করবেন না বেশি। ধন্যবাদ যতীনদা, দেখি কি করা যায়। এখন আসি তাহলে, বাড়িতে সবাই অপেক্ষা করছে, হয়তো দেরি হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। কোনো দরকার হলে জানাবেন আমাকে, আমি সব সময় আছি। কি করে বলবো সবাইকে যে টাকার কোনো ব্যবস্থাই করতে পারলাম না আজকে? খালি হাতে ফিরে যেতে ইচ্ছে করছে, আবারও মনটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে। নরেশ দা, কেমন আছেন? বাড়িটা তো দেখছি একদম পুরো অবস্থা। এভাবে রাখা তো বিপজ্জনক হয়ে যাচ্ছে দিন দিন। জমিটা যদি বেচে দিতে চান আমি ভালো দাম দেব। এ বাড়ি আমার বাবার স্মৃতি হরিপদ, যতই ভাঙাচোরা হোক আমি কখনো বিক্রি করব না এটা। ঠিক আছে নরেশ দাদা, তবে মনে রাখবেন এমন সুযোগ বারবার আসে না। আমি আছি, দরকার হলে খবর দেবেন। এভাবে দেখলেই ভালো হবে আপনার জন্য। ভাবা ভাবির কিছু নেই, এটা মাথায় রেখো তুমি। আমার সিদ্ধান্ত পাল্টাবে না কোনোদিন। লোকটার কথা শুনেছো? বাড়ির এই বিপদের সময় কেন সুযোগ খুঁজছে। ওর কথা বাদ দাও, কিন্তু কথাটা যে কাঁটার মতো বিঁধে রইল মনে, সেটাই সমস্যা এখন আমার। কিন্তু মানুষের তো একটু চেষ্টা করা উচিত। বিধান তো নিজের সাধ্যমতো চেষ্টা করছে। আজও দেখলাম দোকানে গিয়ে দাম জিজ্ঞাসা করলো। জানি গো, ছেলেটা কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে। বাবা হয়ে সেটা দেখেও কিছু করতে না পারবার কষ্টটাই সবচেয়ে বেশি আমার কাছে। মা, তোমরা এই অবস্থায় থাকছো, আমাকে তো কখনো বলনি। এত বড় ফাটল দেওয়াল দেখে তো ভয় লাগছে। আমাকে তো একটা ফোন করতে পারতে। কি বলবো বল মা, তোরও তো নিজের সংসার আছে। বোঝা বাড়িয়ে লাভ কি? পর কেন হবি বল? কিন্তু তোরও তো নতুন সংসার, খরচ কম নয়। মা, এভাবে থাকাটা কিন্তু নিরাপদ নয়। ছাতাটাও তো ছাদটাও তো দেখছি বেশ নড়বড়ে হয়ে গেছে অনেকটা। সবাই ঠিক বলছো বাবা, কিন্তু হাতে টাকা না থাকলে কি করবে? কি করে সারাবো বলো তো? মা, তুমি এভাবে ভাবলে তো হবে না। আমরা সবাই তো একই পরিবারের মানুষ, একে অপরের পাশে থাকতেই হবে। এই টাকাটা রাখো, যতটুকু পারি সাহায্য করছি। না মা, এই টাকা তোর সংসারে লাগুক, আমরা কোনোভাবে চালিয়ে নেব, তুই চিন্তা করিস না। মা, তুমি সব সময় এমন করো, নিজের কষ্ট কাউকে বুঝতেই দাও না। মা, আমরা তো আছি আপনাদের পাশে। সময় হলে যা লাগে করব, চিন্তা করবেন না একদম। বাবা চলুন না, আপনি একটু দেওয়ালটা ভালো করে দেখি, ঠিক কতটা খারাপ অবস্থা বোঝা দরকার। এই ফাটলটা তো বেশ গভীর হয়েছে বাবা। হ্যাঁ, এবারের বর্ষায় যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু বিপদ হতে পারে সত্যি। আমার পরিচিত একজন রাজমিস্ত্রি শহরে আছে, চাইলে ওনার সাথে একবার কথা বলে দেখতে পারি। সেই ভয়টাই তো পাচ্ছি বাবা, কিন্তু হাতে সময়ও কম, টাকাও নেই। বাবা চিন্তা করো না, একটা না একটা রাস্তা বেরোবে। আমরা সবাই তো আছি তোমাদের সাথে। চলো না ভেতরে, চলো, সন্ধে হয়ে গেল, রান্নার আয়োজন করি। ওগো শুনছো? বাতাসের কি তেজ! চালটা যেন কাঁপছে, আমার খুব ভয় লাগছে। সবাই সাবধানে থাকো, আমি দেখছি কি হচ্ছে বাইরে গিয়ে। সবাই সাবধান, দেওয়ালটা ভেঙে পড়বে মনে হচ্ছে। হে ভগবান, আমার বাবার এই বাড়িটা আজকে রাতেই শেষ হয়ে যাবে নাকি? এত বছরের স্মৃতি, এ বয়সে এসে এমন দিন দেখতে হবে ভাবিনি কখনো। মা, তুমি বাবার হাত ধরে বাইরের দিকে চলো, আমি পেছনে আসছি সব গুছিয়ে। এখনো সব ভাবার সময় নয়, আগে সবাই নিরাপদে থাকি, বাকিটা পরে দেখা যাবে। হ্যাঁ, এবার সত্যি কিছু একটা করতে হবে, না হলে এই বাড়ি আর টিকবে না বেশি দিন। এবার ছাদের চালাটা ঠিক করতেই হবে বিধান, আর দেরি করা যাবে না একদম। কিন্তু বাবার টাকাটা আসবে কোথা থেকে? এই মুহূর্তে তো কারোর কাছে কিছু নেই। জানি না মা, কিন্তু কালই কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে সত্যি বড় বিপদ হয়ে যাবে। শান্ত হও বিধান, রাতটা তো কাটুক, সকাল হলে সবাই মিলে ভাববো। এই বৃষ্টিটা একটু কমুক, তারপর দেখি চালটা কোনোভাবে ঢাকা যায় কিনা অস্থায়ীভাবে। আমি দেখছি বাবা, তুমি একটু বসো এখানে। এই বাতাসের মধ্যে বাইরে যাওয়াটা তোমার ঠিক হবে না। আর কোন উপায় নেই মনে হচ্ছে। হরিপদকে ফোন করি, দেখি যদি কিছু টাকা ধার পাওয়া যায়। কি করছিস সেখানে একাই রাতে? ভেতরে চল, ঠান্ডা লেগে যাবে তো।
মা আর কোনো রাস্তা দেখছি না। হরিপদর কাছে ধার চাইবো ভাবছি, না হলে চালাটা সারানো যাবে না কিছুতেই। ওই লোকটার কাছে ধার বাবা, জানলে কি বলবেন ভেবেছিস? ও তো সুযোগ খোঁজে জমিটার জন্য। হরিপদর কাছে হাত পাতার আগে একটু ভাব। জানি মা, কিন্তু আর কিছুই ভাবতে পারছি না আমি। বাড়িটা তো বাঁচাতে হবে যেভাবেই হোক। ধৈর্য ধরতে ধরতেই তো এতদিন কেটে গেল, আর কতদিন এভাবে চলবে? জানি বাবা, তোর কষ্ট আমি বুঝি। একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে, ভেঙে পড়িস না। ভয় তো আমারও হচ্ছে মা, কিন্তু আর কোনো উপায় দেখছি না চোখের সামনে। ওই দেখ, কার গাড়ির আলো এই রাতে! কেউ আসছে মনে হচ্ছে এইদিকে। বাবা, বাবা, আমি এসেছি, এদিকে এসো। দেরি করা যাবে না, সময় নেই বেশি কথা বলবার। আগেই 3 মাসগুলো ভেতরে নিয়ে চলো। সুবীর, তুই এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে এইসব কি এনেছিস? সেসব তুই এসব কখন করলি? মানে আমরা তো ভেবেছিলাম তুই আমাদের কথা ভাবিসই না। সুবীর বাবা, তুই তুই তাহলে সত্যি এসেছিস? আমরা তো ভেবেছিলাম ভুলিয়ে গেছিস আমাদের। বাবা, তোমাদের ভোলা সম্ভব আমার পক্ষে? হ্যাঁ, চলো, এখন কথা পরে হবে, আগে কাজে হাত লাগাই সবাই। দাদা, তোমরা যা ভেবেছো তা ভুল। আমি প্রতি মাসের মাইনে থেকে সরাসরি সাগর কাকার কাছে জমা দিতাম। ওই কাছেই, মানে ওর কাছে আস্তে আস্তে এসব কিনে রাখছিলাম এতদিন ধরে। আমি তোমাকে কত শুনিয়েছি সুবীর, আর তুমি এত বড় কাজ চুপচাপ করে যাচ্ছিলে। তোমাদের কষ্ট আমি বুঝি বৌদি, শুধু দেখানোর জন্য কিছু করতে চাইনি। ভয় ছিল টাকা হাতে দিলে হয়তো সংসারের জন্য দরকারের খরচ হয়ে যাবে, চালার সারানো হবে না। সবির বাবা মাসের পর মাস আমার কাছে টাকা রেখে সব জোগাড় করেছে নরেশদা। এই একটু মিথ্যে বলছি না। আমার ছেলে এত বড় কাজ করছিল আর আমরা কিছুই বুঝতে পারিনি এতদিন। তুই যে এত কষ্ট করে সব জোগাড় করেছিস, ভাবতেই বুকটা ভরে উঠছে গর্বে। বাবা, এসব বলো না, তোমরা তো কিছুই ভুল করনি। আমারই উচিত ছিল আগে থেকে সব খুলে বলা তোমাদের। ক্ষমা করে দাও আমাকে এই অপরাধের জন্য। এইসব কথা বাদ দাও, সবাই মিলে হাত লাগাই চলো, এখনই সময় নষ্ট চলবে না। আমার ছেলে সত্যি বড় মনের মানুষ, বুঝতেই পারিনি এতদিন। ত্রিপলটাই কোণ থেকে টানতে হবে ভালো করে, বাতাসে যেন উড়ে না যায়। ঠিক আছে, তুমি ওই পাশটা শক্ত করে বাঁধো। কালকে থেকে পাকা কাজ শুরু হলে আমিও থেকে যাব সাহায্য করতে। আজকে রাতটা তো অন্তত সামলাতে হবে যেভাবে হোক। ধন্যবাদ প্রশান্তদা, তুমি না থাকলে আজকে রাতে আমরা একা এত কিছু সামলাতে পারতাম না, সত্যি বলছি। সুবীর, তুমি একটু ভেতরে এসো, ভিজে জামাটা পাল্টে নাও, ঠান্ডা লেগে যাবে। পরে বৌদি, আগে এই কাজটা শেষ করে নি, এখন থামলে চলবে না, ছাদ আগে ঢাকা দরকার। মা তুমি ভিতরে গিয়ে বসো, এত রাত জেগো না, আমরা সামলে নিচ্ছি। না মা, আমিও দেখি, এই বাড়ির প্রতিটা কষ্টে আমিও থাকবো সব সময়। আমার বাবার বাড়িটা আজকে আবার নতুন করে বাঁচলো তোদের সবার হাতে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে আমার জীবনে, বলো তো? সত্যি গো, আজ বুঝলাম সংসারটা টাকার নয়, মানুষের ভালোবাসাতেই টিকে থাকে। মা আমি এবার থেকে নিয়মিত খোঁজ নেব, আর কখনো দূরে থাকবো না তোমাদের থেকে, কথা দিলাম। নরেশদা, ত্রিপল তো বাঁধা হয়ে গেল, আপাতত জল ঢুকবে না, কালকে সকালেই পাকা কাজ শুরু করে দেবো আমরা। ধন্যবাদ সাগর, তুমি না থাকলে আমার ছেলেটা এ কাজ করতেই পারতো না। তোমার ঋণ শোধ করবার সময় না, মানে করার নয়। ঋণের কথা বলবে না নরেশদা, সুবীর বাবা আমার নিজের ছেলের মতো, এতে আর কি। ভাই, আমি তোকে কত ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দে আমাকে। দাদা, এসব বলতে হয় না, ভাইয়ের কাছে আমরা তো একই পরিবারের মানুষ, ভুল বোঝাবুঝি তো হয়েই থাকে। আজ থেকে আর কখনো মন কষাকষি হবে না আমাদের মধ্যে, এই কথা দিলাম সবার সামনে। সুবীর, তুই খেয়েছিস কিছু? এই সন্ধ্যা থেকে কাজ করছিস, শরীর তো ভেঙে পড়বে। এক্ষুনি তোমার জন্য কিছু গরম খাবার আনছি, না খেয়ে থাকলে কিন্তু চলবে না। ত্রিপল তো বাঁধা শেষ, এবার একটু ভেতরে গিয়ে বিশ্রাম নাও সবাই, সকালে আবার কাজ শুরু হবে। তোমরাও চলো ভেতরে, বাইরে এভাবে বৃষ্টিতে ভিজে থেকো না। আর অনেক তো করলে আজকে রাতে। তোমরা না থাকলে আজ যে কি হতো সেই ভেবেই তো ভয় লাগছে। এই উপকার কখনো ভুলবো না। ঠাকুরপো, আমি আর কখনো তোমায় ভুল বুঝবো না, আমায় ক্ষমা করে দিও। ক্ষমার কিছু নেই বৌদি, তোমরা তো ঠিকই ভেবেছিলে যা দেখছো তার ভিত্তিতে। আমারই ভুল ছিল কিছু না জানানো। এ বাড়ি এখনো পুরোপুরি সারানো বাকি, অভাবও এখনো আছে আমাদের, কিন্তু আজকে বুঝলাম সংসারটা যে এখনো একসাথে আছে সেটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। ঠিক বলেছ গো, পাকা ছাদ না হয় ধীরে ধীরে হবে,
কিন্তু মনের ছাদটা যে এত শক্ত হয়ে গেল, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কালকে থেকেই তাহলে পাকা কাজ শুরু করা দেওয়া যাক। হ্যাঁ, আমিও লেগে থাকবো শেষ পর্যন্ত, একসাথে করলে কাজ তাড়াতাড়ি হবে। আমিও থেকে যাবো আরো কয়েকদিন মা, আর তোমাদের একা ফেলে যাব না। আমরা সবাই মিলেই বাড়িটা আবার আগের মতো করে তুলবো। তোমাদের সবার এই ভালোবাসাই তো আসল সম্পদ। এর চেয়ে বড় কিছু আমার জীবনে চাই না আর। এটাই শেষ বয়সের সবচেয়ে বড় শান্তি, মানে শান্তি। সুবীর, তুমি একটু বিশ্রাম নাও, সারা রাত কাজ করেছো, শরীরটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে বৌদি, একটু বিশ্রাম নেব, কিন্তু আগে বলো চাটা কখন হবে, খিদে পেয়ে গেছে খুব। এই তো বানাচ্ছি বাবা, সবাই মিলে বসে আজ সকালের নাস্তা করব। মা, আমি সাহায্য করছি তোমাকে। আজ যেন মনটা খুব হালকা লাগছে, কতদিন পর এমন লাগলো। সুবীর, আজ থেকে তুইও আমাদের সাথেই থাক না কেন কিছুদিন। কাজ তো শহরেও করা যায়, এখানেই খোঁজ নিস। ঠিক আছে দাদা, আমি আর এখন থেকে প্রতি মাসে অন্তত একবার আসবো, এটা নিশ্চিত। এটাই তো চাই বাবা, পরিবারটা এভাবে একসাথে থাকুক সব সময়, এটাই আমার শেষ চাওয়া। আর কিছু চাই না জীবনে। আর কোনো চিন্তা নেই, সবাই একসাথে আছি, এটাই তো সবচেয়ে বড় সুখ আমাদের জীবনে। এর চেয়ে বেশি আর কি চাই বলো তো?